প্রথমবারের মতো ঢাকায় হচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান ব্যবসায়ীরা। রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও পুনরুদ্ধারে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআর এর। প্রতিটি কর অঞ্চলে থাকবে ইন্টেলিজেন্স টিম। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের প্রশাসকের নিয়োগ চূড়ান্ত সপ্তাহের শেষে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জারি হবে প্রজ্ঞাপন। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার, আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান দুদেশের ব্যবসায়ীরা। দেশটিতে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশে। সে লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট। আগামী 6 থেকে 8 অক্টোবর বনানী শেরাটন হোটেলে আয়োজিত বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন দুদেশের উদ্যোক্তা ও সরকারের প্রতিনিধিরা। বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির একটি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটি থেকে স্বর্ণ, সার, ক্রুড অয়েল আমদানি করে বাংলাদেশ। বিপরীতে রপ্তানি হয় তৈরি পোশাক, টুপি, কৃষিপণ্য। তবে এর পরিমাণ বেশ কম। হিসেব বলছে 2024-25 অর্থ বছরে সৌদি আরবে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র $31 কোটি পণ্য। এমন অবস্থায় দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সৌদি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ SABCCI। রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা তুলে ধরে সংগঠনটি। সংগঠনের সভাপতি বলেন, পরিবেশ বান্ধব পাটজাত পণ্য, পোশাক, দক্ষ জনশক্তি রফতানির মাধ্যমে সৌদি আরব হতে পারে বাংলাদেশের বিকল্প রফতানি বাজার। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে 6 থেকে 8 অক্টোবর 3 দিনের বিশেষ আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি নির্ধারণী মহলের 20 সদস্যের একটি প্রতিনিধি দল। শুধু রপ্তানি নয়, বাংলাদেশের জ্বালানি, সবুজ প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতে সৌদি আরবের বিনিয়োগের সম্ভাবনাও দেখছে SABCCI। সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তা সহ নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করতে কাজ করবে এই সংগঠন। সৌদি আরবের সাথে বাংলাদেশের যেই ব্যক্তিগত মানুষের লেভেলে ব্যবসায়িক কারণে, ধর্মীয় কারণে, বাণিজ্যিক কারণে যে সম্পর্ক, তো আমার ধারণা আপনারা মনে হয় বিশ্বাস করবেন যে এরকম একটা জয়েন্ট চেম্বার বহু আগেই হওয়ার কথা ছিল। আমাদের একটা খুব ইচ্ছা ছিল সেটা যে আমরা একটা দুই দেশের ব্যবসায়ীদেরকে একত্রিত করব। এমন সব সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হচ্ছে সৌদি বাংলাদেশ বাণিজ্য সম্মেলন। সোমবার শুরু হওয়া 3 দিনের এই সম্মেলনে বাংলাদেশি উদ্যোক্তা ছাড়াও অংশ নেবে সৌদি আরবের 20 সদস্যের প্রতিনিধি দল। বাণিজ্য যেন আরো সহজতর হয় সেই কাজগুলি কিন্তু চেম্বার অফ কমার্স চেম্বার কিন্তু ফ্যাসিলিটেট করে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও ফাঁকিদের রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম বেগবান করতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। রোববার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে NBR। জানানো হয়, মাঠ পর্যায়ের প্রতিটি কর অঞ্চলে সক্রিয় শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি কর অঞ্চল নিজস্ব ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন আর আয়কর নথিতে ঘষা মাজা বা কাটা ছেঁড়ার মতো অস্বাভাবিকতা, অস্বাভাবিক করমুক্ত আয় বা সম্পদের অপ্রত্যাশিত বৃদ্ধি, এসব ক্ষেত্রে টিমগুলো তদন্ত কার্যক্রম শুরু করবে। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের প্রশাসকের নাম গেল সপ্তাহে ঠিক করলেও নিয়োগ চূড়ান্ত হবে এ সপ্তাহের শেষ নাগাদ। উপদেষ্টা পরিষদে বৈঠকের পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। বৈঠকে 5 ব্যাংক মিলে গঠন হতে যাওয়া ব্রিজ ব্যাংকের আমানত ও লাইসেন্স ইস্যু হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেউলিয়াত্ব ও খেলাপি ঋণে আচ্ছন্ন ব্যাংকগুলোর গ্রাহকের কথা ভেবে ইসলামী ঘরানার 5 ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। গেল সপ্তাহে এক্সিম, সোশ্যাল ইসলামী ইউনিয়ন,
গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রশাসকের নাম ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক। তারা হলেন মোহাম্মদ শওকতুল আলম, বদিউল আলম দিদার, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আবুল হাশেম ও মকসুদুল আলম। এই 5 ব্যাংক মিলে ব্রিজ ব্যাংক গঠিত হবে। ব্রিজ ব্যাংকের নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী 9 তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই বৈঠকে প্রশাসক নিয়োগের বিষয়টিও চূড়ান্ত সুরাহা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। প্রশাসককে সহায়তা করতে প্রতি ব্যাংকে থাকবে বাংলাদেশ ব্যাংকের আরও 4 কর্মকর্তা। যখন 5টি ব্যাংক পুঞ্জীভূত হয়ে একটি ব্যাংক হবে একীভূত হয়ে, তো এটাতে সরকারের হাতে মালিকানা আসবে। তো ডিপোজিটের পরিমাণ প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপরে বোধহয়, কিন্তু আমরা হয়তো 20-25 হাজার কোটি টাকা দিয়ে কাজ শুরু করব। ব্রিজ ব্যাংকের জন্য এরই মধ্যে মতিঝিলের সেনা কল্যাণ ভবনের 17 তলায় অফিস বরাদ্দ নেওয়া হয়েছে। নতুন ব্যাংকের পরিচালনা ও অন্যান্য বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য মিটিংয়ে আলোচনা হবে। উপদেষ্টা মণ্ডলী মিটিং হবে, স্যাংশন হবে, স্যাংশন হলে দিবে, দিলে তারপর চাইবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো পরিচালনায় প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের টিম বর্তমান ব্যবস্থাপনার সাথে কাজ করবে। ধীরে ধীরে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ নিষ্ক্রিয় হবে, পরে প্রশাসকের টিমই দায়িত্ব পালন করবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশে এখন বেতন ভাতা বাড়ানো সহ নানা দাবি চলছে, যা বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে রাজধানীর সুবহানবাগে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, দেশে বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে চলা নানা ধরনের বঞ্চনা বৈষম্য অন্তর্বর্তী সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন। আগামীতে নির্বাচিত সরকার এসে এসব বিষয়ে আরো সংবেদনশীল হবেন বলে আশা করেন তিনি। আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব এবং প্রধান উপদেষ্টার সাথে বসেছিলাম। আমাদের বাজেটের অবস্থা খুবই টানা-হেঁচড়া করতে হচ্ছে। এত দাবি দেওয়ার মধ্যে শিক্ষকদের বেতন বাড়াতে হবে, এদের নার্সদের বেতন বাড়াতে হবে, অনেক বেতন বাড়াতে হবে। সবাই কেন জানি মনে করে যে এটা কেন মনে করে আমি জানি না। এই অন্তর্বর্তী সরকারের এই সময়টুকুতেই সব দাবি দেওয়া আদায় করে নিতে হবে। এটা কেন বললো এটা আমি জানি। বগুড়ার বাজারে সবজির দর ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দামই কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বাড়তি। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলায় বছরে সবজির উৎপাদন হয় 4.25 লাখ টনের বেশি। এখান থেকে সবজি পৌঁছায় দেশের অনেক জেলা, কিন্তু এখানকার স্থানীয়দেরও পড়তে হয় চড়া দামের কবলে। গত কয়েকদিনের মধ্যে জেলার বাজারগুলোতে প্রায় সব সবজির কেজিতেই বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। মাসের হিসাব করতে পড়তে হচ্ছে হিমশিম দশায়। আলু, কচু ও পেঁপে ছাড়া সব সবজির কেজি 50 টাকার উপরে, কাঁচামরিচ 300 টাকার আশেপাশে। সবগুলো 80 টাকার উপরে, সবজি 80 টাকার উপরে কিনা খাওয়াতে খুব কঠিন ব্যাপার। সাধারণ ক্রেতা একটু ক্ষতিগ্রস্ত, একটু জিনিসের দাম ঊর্ধ্বগতি। এটা যদি সীমিতের মধ্যে থাকতো তাহলে সবার জন্য একটু ভালো হতো। আমাদের যে ইনকাম দিয়ে তো আমরা চলতে পারতেছি না। বিক্রেতারা বলছেন, এবার বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, তাই বাজারে সরবরাহ কম। বাজারের চাহিদার চেয়ে এখন অনেক কম, আপনার আমদানি কম, আর বাজারে 1 মণ মালের উপরে 10-20টা কাস্টমার যায়। ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা, মানে মালের সরবরাহ কম। গাছের জোয়ার বেশি যদি আসে তাহলে আপনার মাল আমদানি বেশি হবে। আমরা সবসময় বাজার মনিটরিং করছি, কোনো ওষুধ ব্যবসায়ী যেন বাজার কৃত্রিম সংকট বা অতি মুনাফার জন্য দাম বেশি নিবে সেটা আমরা কোনো রকম হতে দেব না। এবং আমরা সবসময় মনে রাখতেছি যেন বাজার স্থিতিশীল থাকে, মানুষের ক্রয় ক্ষমতা থাকে। বাজারে সরবরাহ বাড়লে কমে যাবে সবজির দাম, মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাশরুম চাষ করে সফল কুষ্টিয়ার বারাদি এলাকার উদ্যোক্তা সাইফুল ইসলাম। তার সফলতা দেখে আগ্রহী হচ্ছেন অনেকে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মাশরুম চাষ উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া পৌরসভার বারাদি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম 2018 সালে চাকরি ছেড়ে সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে সর্বপ্রথম মাশরুমের চাষ শুরু করেন।
এই উদ্যোক্তার উৎপাদিত মাশরুম কুষ্টিয়া শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করেছেন। নিজের ফাস্টফুডের দোকান করে বিক্রি করছেন মাশরুমের স্যুপ, চপ, টিকিয়া সহ নানা পদের খাবার। অল্প জায়গায় কম পুঁজিতে ঝুঁকিমুক্ত মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন তিনি। সব ভাজাপোড়া দোকান এবং রেস্টুরেন্ট পর্যন্ত মাশরুমটা নিচ্ছে এবং কি আপনার এটা পুষ্টিকর একটা খাদ্য হিসাবে বা ঔষধি গুণসম্পন্ন হওয়ার কারণে অনেকে উপকার পাচ্ছে। তাতে হলো প্রতি সপ্তাহে অনেক পরিবার মাশরুম খাওয়ার জন্য নিয়মিত বিভিন্ন দোকানে আমরা সেল করছি, সেখান থেকে ওনারা কালেকশন করে নিচ্ছে। সাইফুলের সফলতা দেখে স্থানীয় অনেকেই মাশরুম চাষ শুরু করেছেন। গড়ে উঠছে নতুন নতুন মাশরুম খামার। বেকার যারা, তারা যদি একটু আগায় মাশরুম চাষের দিকে, তারা অবশ্যই লাভবান হবে। মাশরুম চাষ আমরা করব, এই বেতনটা পাইলেই আমরা এই ঘর করি, তারপরে এই কাজ করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে। এগুলো মহিলা পুরুষ উভয়ই করতে পারবে, তবে মহিলাদের জন্য এটা বেশি সুযোগ, কারণ এইগুলো বাইরে যাওয়া লাগছে না, মানে ঘরে বসে আর কি এই কাজগুলো করা যাচ্ছে। মাশরুম চাষ ছড়িয়ে দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। নিরাপদ খাদ্যের যে চ্যালেঞ্জ আমরা এখন নিয়েছি, সেই চ্যালেঞ্জকে উতরানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুমের মাধ্যমে প্রতিটা মানুষের দোরগোড়ায় মানে নিরাপদ খাদ্য পৌঁছায় দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উচ্চমানের মাশরুম চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব হলে বেকার যুবকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নরসিংদীতে বিলাতি ধনিয়া পাতার আবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। কম খরচে লাভ বেশি হয় খুশি তারা। স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়া এখানকার উৎপাদিত পাতা দেশের বিভিন্ন স্থানে কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। একদিনে এক হাটে বিক্রি হয় 10 থেকে 12 লাখ টাকা। হৃদয় খানের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুরের জয়নগর ইউনিয়নের জজ মিয়া 10 শতক জমিতে আবাদ করেছেন বিলাতি ধনেপাতা। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকরা এই ফসলের চাষ করে এখন স্বাবলম্বী। ভালো ফল পাইছি, বাজার নিলে 160 70 80 টাকা কেজি দেয়, এটা বেচি আমরা সংসার চলে। প্রতি কেজি বিলাতি ধনেপাতা আকার ভেদে বিক্রি হয় 150 থেকে 180 টাকায়। এই ফসল ঘিরে বেলাব উপজেলার বটেশ্বরে গড়ে উঠেছে বাজার। এই বাজারকে বাংলাদেশের সবচেয়ে বড় বিলাতি ধনেপাতার হাট বলা হয়। শুধু এক হাটে বেচা কেনা হয় 10 থেকে 12 লক্ষ টাকার বিলাতি ধনেপাতা। প্রতিদিন প্রায় এখানে 10 থেকে 15 লক্ষ টাকার পাতা বিক্রি হয়। সবাই বেচা কিনে করে শান্তি পায়, কোনো খাজনা নাই, কিছু নাই। ব্যাপারীরা মাল কিনে খুব শান্তি পায়। অভিজ্ঞতা থেকে আইছি পাতার লাগি, প্রতিদিন পাতার লাগে আমি আসি পিক আপ লইয়া। 150 টাকা, 60 টাকা, 70 টাকা ডেলি। এই আজকে 4 মাস ধরে 5 মাস ধরে কিনতেছি, হাজার টাকার বিক্রি হইতেছে। আমি পাতা কিনি প্রায় 10 লক্ষ টাকা। বিলাতি ধনেপাতার আবাদ বাড়াতে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেও আমরা কিন্তু কৃষকদের আসলে পরামর্শ দিয়ে থাকি, যেটা হলো যাতে উৎপাদন করে এবং অল্প জায়গাতে এটা খুব সুন্দর আপনার করা যায়, লাভজনক একটা ফসল হিসেবে হয় এটা। অনাবাদি জমি ও ফল বাগানেও এই ফসল ভালো জন্মায়। একসময় এই ফসলের চাহিদা না থাকলেও সময়ের ব্যবধানে বেড়েছে বিলাতি ধনেপাতার কদর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পেজে বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।